নমস্কার, অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। আমি সন্তোষ মণ্ডল, ভূগোল শিক্ষক, মুক্ত শিক্ষা কেন্দ্র, বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান। আমরা এর আগের ক্লাসে দুটি চ্যাপ্টার কমপ্লিট করেছি ভূগোলে, সিনিয়র সেকেন্ডারি এনআইএস বোর্ডে। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টারে প্রবেশ করব। তাই প্রবেশ করার আগে আমি বলে দিই, চ্যাপ্টারের নাম হচ্ছে ডাইনামিক সারফেস অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর গতিশীল ভূপৃষ্ঠ। আমি আপনাদের প্রথম একটা ক্লাসে বলেছিলাম যে পৃথিবীর যে আভ্যন্তরীণ ভাগ বা পৃথিবীর যে বাইরের ভাগ, ওই মধ্যে এক ধরনের শক্তি কাজ করে, উভয়ের মধ্যেই শক্তি কাজ করে। মানে কেউ স্থায়ী নয়, কেউ স্থিতি নয়, সবাই গতিশীল। ভেতরের অগ্নুৎপাত হয়, ভলকানিক ইরাপশন হয়, বাইরের মধ্যে আবহাওয়া বিকার হয়, ক্ষয়কার্য হয়। তাই কেউ স্থায়ী নয়, সবার মধ্যে কিন্তু একটা গতিশীলতা কাজ করছে। তাই পৃথিবীর গতিশীল ভূপৃষ্ঠ। তাই এই চ্যাপ্টার আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সমস্থিতি। অর্থাৎ আইসোস্টেসি। সমস্থিতি অর্থাৎ আইসোস্টেশন। প্রথমত বলি, এই যে আইসোস্টেসি, এই শব্দটি এসেছে গ্রিক শব্দ আইসোস টেসোস। গ্রিক শব্দ আইসোস্টেসোস থেকে এই আইসোস্টেসি শব্দটি এসেছে। প্রথম এই শব্দটি দেন ডাটন, একজন ভূগর্ভবিদ অর্থাৎ জিওলজিস্ট ডাটন। বাংলা লিখে আমরা ডয়াকার ট দন্ত ডাটন প্রথম এই আইসোস্টেসি শব্দটি প্রয়োগ করে। তাহলে আইসোস্টেসি ব্যাপারটা কি না, আইসোস্টেসি ব্যাপারটি হলো কি, পৃথিবীর যে উপরিতলে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এই যে সবকিছু দাঁড়িয়ে আছে, এটা একটা ব্যালেন্সের মধ্যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটি তার নিচের তলের সাথে ব্যালেন্সের সাথে দাঁড়িয়ে থাকে। যেমন একটি গাছ যখন তার দাঁড়িয়ে থাকে ভূপৃষ্ঠের উপরে, তার নিচের শিকড় থাকে। তাই গাছটি যতটা উঁচু, নিচের শিকড়টা কিন্তু ততটাই নিচে থাকে, যার ফলে একটা ব্যালেন্স থাকে এবং যার ফলে দাঁড়িয়ে আছে। তাই এই যে আইসোস্টেসি আজকের যে চ্যাপ্টার, এই আইসোস্টেসিতেও কিন্তু অর্থাৎ সমস্থিতি কিন্তু এটাই বলা হচ্ছে যে ভূপৃষ্ঠের যে পাহাড়, পর্বত বা মালভূমিগুলো আছে, এগুলো কিন্তু একটা ভারসাম্যের মধ্যে থাকে, ইকুইলিব্রিয়াম, একটা ভারসাম্যের মধ্যে থাকে, যার ফলে দাঁড়িয়ে আছে। তাই এই যে সমস্থিতি, এইটার যে থিওরি, সেটি দুটি বিজ্ঞানী যেটা দিয়েছিলেন, দুজন যে ভূগর্ভবিদ দিয়েছিলেন, তাদের কিন্তু অবদান অনস্বীকার্য। এবং এই দুটো মতবাদ কিন্তু দুটো মতবাদ কিন্তু কোনো রকম মিলবে না, বাট মতবাদটা কিন্তু একই জিনিসের উপরে, কিন্তু মিলবে না, একটু অন্য ধরনের হয়। সেই দুজন ভূগর্ভবিদের মধ্যে একজন নাম হচ্ছে এইরি। আমরা বাংলাতে লিখতে পারি এইরি মতবাদ, কনসেপ্ট অফ এইরি। তাই এইরি কি বলেছেন সেটা জানতে হবে। এইরি যেটা বলেছেন কি, ভূপৃষ্ঠের যে পাহাড়, পর্বত যা আছে, তার সকলের যেটা ডেনসিটি অর্থাৎ ঘনত্ব, সেই ঘনত্বের মধ্যে সবাই কিন্তু একই ঘনত্বের মধ্যে অবস্থান করছে এবং এদের আলাদা আলাদা কি হবে, থিকনেস অর্থাৎ
ওর বেদটা সবারই আলাদা আলাদা হবে। অর্থাৎ উনি বলেছেন, উনি একটি হিমশৈল উদাহরণ দিয়েছেন। অর্থাৎ উনি একটি পরীক্ষা দিলে বলেছেন যে একটা বিকারে জল নিন এবং এর মধ্যে কতগুলো কাঠের টুকরো ফেলে দিন। একটা বড় কাঠের টুকরো, একটা ছোট কাঠের টুকরো, একটা মাঝারি কাঠের টুকরো, মাঝারি একটা ছোট কাঠের টুকরো, এইটা। তো দেখবেন আমি এটাকে ভার্টিক্যালি দেখাচ্ছি। তো দেখুন এই কাঠের টুকরোর মধ্যে যেটি সবচেয়ে বড় কাঠের টুকরো সেটা তার কিন্তু তলটা, অর্থাৎ তার যে তলটা দেখুন সবচেয়ে নিচে, সবচেয়ে বেশি গভীর অবস্থান করছে, কারণ এর যে মাসটা সেটাকে সমতুল্য করার জন্য সবচেয়ে বেশি অবস্থান করছে। অর্থাৎ এও দেখুন এর থেকে বেশি অবস্থান করছে কিন্তু এর থেকে কম। তাহলে এটা বোঝা গেল। তো এইটি হলো এরির মতবাদ। এরির মতবাদ বলতে যে যতটা উপরে অবস্থান করছে ঠিক ততটা নিচে তার কি, তার নিচের যে অংশটা ততটা নিচে অবস্থান করছে। অর্থাৎ ধরুন এটা হিমালয় পর্বত যদি মনে করা হয়, তাহলে হিমালয় পর্বত যতটা উপরে অবস্থান করছে ঠিক ততটা নিচে অবস্থান করছে। এটাকে ফ্লোটিং, এটাকে বলতে পারি আমরা ল অফ ফ্লোটিং। অর্থাৎ উনি বলছেন যে শিয়াল, আমরা আগেই পড়েছি শিয়াল সীমা দুটো স্তর। অর্থাৎ এই যে নিচে অংশটা সেটা সীমা, সীমা স্তরে, আর ভূপৃষ্ঠের উপরে যেটা সীমা, তো সীমার যে অংশ উপরে আছে এটা ঠিক ততটা এটাকে সীমার স্তরের মধ্যে ভাসমান, মানে শিয়াল সর্বদা সীমা স্তরে ভাসছে, শিয়াল অর্থাৎ ভূপৃষ্ঠ সর্বদা সীমা স্তরে ভাসছে। তাই এটাকে আমরা বলি নিম্ন মধ্যস্থ স্তর। তো সাবস্ট্রাটাম বলে থাকি, সাবস্ট্রাটাম বলে থাকি নিচের অংশকে। তো দেখুন এটি যত উপরে অবস্থান করছে তার নিচে ততটা অংশ বসবাস করছে। তাহলে একটা হিমালয়ে ঠিক যতটা উঁচু তার নিচের বেদ কিন্তু ততটাই তার গভীরতা। তাহলে এই যে থিওরি, এর থেকে কি বোঝাচ্ছে যে ঘনত্ব এক হলেও তাদের যে থিকনেস সেটা কিন্তু আলাদা আলাদা হবে, সবারকার গভীরতা কিন্তু আলাদা আলাদা হবে। এটা উদাহরণ দেওয়ার জন্য তিনি হিমশৈল উদাহরণ দিয়েছেন। হিমশৈল দেখুন 1 ভাগ উপরে থাকে, 3 ভাগ নিচে থাকে, যেটার মধ্যে টাইটানিক জাহাজ অ্যাক্সিডেন্ট করার পর ডুবে গেছিল। তো উনি ওইটা বলেছেন, কিন্তু এখন এই মতবাদ কি আদৌ সত্য সেটা কিন্তু কোনো প্রমাণিত হয়নি। কারণ যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি হিমালয়ের উচ্চতা কত? হিমালয়ের উচ্চতা হচ্ছে 8848 মিটার আমরা জানি। তার মানে ওর নিচের অংশটাও, যেখান থেকে হিমালয় উঠেছে তার ঠিক নিচের অংশটাও নিশ্চয়ই 8000। তাহলে 8000, তাহলে 8 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার চলে যাবে। তাহলে এই যে নিচের যে অংশটা আমরা বলে থাকি সেটা কিন্তু আদৌ কি তারা সত্য কি সত্য নয় সেটা কোনো প্রমাণিত এখনো হয়নি। তো ইনি এই মতবাদে দিয়েছেন, আর ইনার এই মতবাদে অনেক বৈজ্ঞানিক সাপোর্ট করেছেন। ইনার এই যে মতবাদ তাতে অনেক বৈজ্ঞানিক কিন্তু সাপোর্ট করেছেন ইনার মতবাদটা। এবারে আমি আসছি আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে প্র্যাট। অর্থাৎ ইনার মতবাদটা কিন্তু টোটালি অন্য। ইনার মতবাদ থেকে বলা হয়ে থাকে থিওরি অফ কম্পেনসেশন, বা একে থিওরি অফ কম্পেনসেশন বলা হয়ে থাকে। এন্ড ইনার মতবাদে বলা হয়েছে যে পৃথিবীর উপরে পৃষ্ঠে যা আমরা দেখছি, অর্থাৎ পাহাড় পর্বত, তারা উপরে যত উচ্চতা হোক না কেন, নিচে যে সাবস্ট্রাটাম মানে যেটা আমরা একটু আগে বললাম সেখানে কিন্তু একটি লেভেলে অবস্থান করছে। আমি আবার এই একটা ছবি দ্বারা এটা বুঝিয়ে দিই।
মানে যেটা প্র্যাট বুঝাতে চাইছেন যে এটা ধরুন ভূপৃষ্ঠ আর এটা ধরুন সাবস্ট্রাটাম স্তর, বলছে এই যে ভূপৃষ্ঠ এখানে ধরুন এটা প্লেন, এটা প্ল্যাটো রিজন, এটা ধরুন মাউন্টেন। আমরা এটাকে ভার্টিক্যালি নিই, ব্লক সিস্টেম নিই, এটা অবস্থান করছে ধরুন। বলছে ইনাদের যে নিচে বেদটা নিচে এটা সকলেই নিচে কিন্তু একটা লেভেলে বসবাস করবে, একটা লেভেলের মধ্যে অবস্থান করবে। দেখুন এই লেভেলটা অবস্থান করবে, তার মানে এরি কি বলেছিলেন যে এখানে যত উপরে উঁচু হবে তত এখানে নিচু হবে, কিন্তু এখানে প্র্যাট বলছেন যে না, সকলেই কিন্তু একটা লেভেলের মধ্যে নিচে অবস্থান করবে। অর্থাৎ উনি বলতে চাইছেন যে ডেনসিটি আলাদা আলাদা হতে পারে, বাট ডেপথ কিন্তু সবারই এক হবে, মানে ইউনিফর্ম ডেপথ, মানে একই ডেপথ হবে, কিন্তু এদের ডেনসিটি আলাদা আলাদা হতে পারে। মানে কেউ হয়তো উঁচু, কেউ নিচু, ডেনসিটি আলাদা আলাদা হতে পারে, কিন্তু এদের দেখুন একটা লেভেল অবস্থান করছে। এই লেভেলটাকে বলা হয় প্রতিবিধান তল। কি বলা হয়? প্রতিবিধান তল, লেভেল অফ কম্পেনসেশন। দেখুন এটি প্রতিবিধান তলে অবস্থান করে। ইনি এটা উদাহরণ দেওয়ার জন্য একটি পারদ সমৃদ্ধ একটি পাত্রের মধ্যে লোহার খণ্ড, এই খণ্ড দিয়ে দিলেন, সেখানে তিনি দেখাচ্ছেন যে প্রত্যেকটা ধাতুর কিন্তু আলাদা আলাদা ঘনত্ব হয়। তার মানে তিনি দেখাচ্ছেন যে তাদের ঘনত্ব কিন্তু আলাদা আলাদা। মানে একটি পাত্রের মধ্যে, পারদপূর্ণ পাত্রের মধ্যে, পারদ আছে এর মধ্যে লোহা, নিকেল দিয়ে দিলেন, এর মধ্যে উনি দেখাচ্ছেন যে সকলেই কিন্তু আলাদা আলাদা ঘনত্বের লোক, আলাদা আলাদা ঘনত্বের পদার্থ, কিন্তু তারা যখন নিচের যে স্তরটি, তারা এই একই স্তরের মধ্যে অবস্থান করবে। তিনি প্রমাণ দেখিয়েছেন এটা অবস্থান করবে। এই এটাকে বলা হয় প্রতিবিধান তল। মানে প্রতিবিধান তলে কিন্তু এরা সকলেই সমান। তাহলে এইখানে ক্ষেত্রে কিন্তু মানে সবারই মধ্যে যে গভীরতা সেটা সমান, বাট উপরে যে যায় উঁচু বড় হতে পারে। তা দেখুন এই মতবাদটা কি আদৌ সত্য সেটা আমরা জানি না। তাহলে কি দুটি মতবাদ, এরি এন্ড প্র্যাট। এবার আমি দুটি মতবাদের পার্থক্য বলি, এইটা পরীক্ষায় আসে বেশি, তাই পার্থক্য বোঝার জন্য আপনাদের বইয়ে যেটি দেওয়া আছে সেটার উপরে আমি নির্ভর করে বানাচ্ছি। দেখুন এই পার্থক্য দেখলে বুঝে নেবেন। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এইটি হচ্ছে এরির মতবাদ, এটা হচ্ছে প্র্যাটের মতবাদ। দেখুন দুটোর মধ্যে পার্থক্য দেখুন। এটা কি যতটা উঁচু হবে ভূপৃষ্ঠ থেকে, যতটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, দেখুন এই ভূপৃষ্ঠ দেখুন, এটি হচ্ছে পর্বত, তো এই দেখুন এই যতটা উঁচু তার নিচে অংশ ততটাই সাবস্ট্রাটাম তলে। এটা দেখুন এটা পর্বত, এখানে যত উঁচু বা এ যত নিচু, কিন্তু নিচের লেভেলে সবাই সমান। এটা হচ্ছে প্র্যাটের মতবাদ। তো এই যে লেভেলে আছে সেই লেভেলটার নাম হচ্ছে প্রতিবিধান তল। আমরা বলেছিলাম প্রতিবিধান তল। তাহলে এটা পার্থক্য বোঝা গেল। আপনারা নিজের থেকেই পার্থক্য তৈরি করতে পারবেন যে ইনি গভীরতা আলাদা আলাদা গভীরতার কথা বলেছেন, আর ইনি গভীরতা সকলের এক বলেছেন। ইনি একই ঘনত্বের কথা বলেছেন, ইনি বিভিন্ন ঘনত্বের কথা বলেছেন। বুঝা গেল? ইনি কিন্তু বিভিন্ন ঘনত্বের কথা বলেছেন, ঠিক আছে? ইনি একই ঘনত্বের কথা বলেছেন, ইনি বিভিন্ন ঘনত্বের কথা বলেছেন। ইনার যে থিওরি সেটা হচ্ছে ল অফ ফ্লোটেশন, ভাসমান তত্ত্বের উপর নির্ভরশীল। এর ভাসমান তত্ত্বের উপর নির্ভরশীল এরই মতবাদ। আর প্র্যাটের মতবাদ
ল অফ কম্পেনসেশন, অর্থাৎ প্রতিবিধান তলের মতবাদের উপর এটি নির্ভর করে। তাহলে দুটোর পার্থক্য স্পষ্টরূপে বোঝা যেতে পারে, আমরা বুঝতে পারি। নাও এরপরে যে অংশটি আছে আপনাদের বইটি, সেটা হলো গ্লোবাল আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। গ্লোবাল আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সমতা, মানে সমস্থিতিজনক সমতা, বিশ্ব সমস্থিতিজনক সমতা কি করে হয়? বলতে এই যে পাহাড় পর্বত আবার সমভূমি, এই সব মধ্যে একটা সমতা রয়েছে। দেখুন, কেউ কিন্তু বিনাশ হয়ে যায়নি, বিক্ষুণ্ণ হয়ে যায়নি, সবার মধ্যে একটা সমতা বজায় আছে। কি করে হয় আমি বলি। তাহলে আমি প্রথমে শুরু করি। এটা হচ্ছে পর্বত, বুঝা গেল? এই পর্বতের মধ্যে ধরুন আবহবিকারের ফলে এর রক খণ্ড বিখণ্ডিত হয়ে নদী দ্বারা বয়ে যাচ্ছে, নদী দ্বারা বয়ে গিয়ে সমুদ্রের গর্ভে জমা হচ্ছে। ঠিক আছে, এটা আপনারা বুঝতে পারছেন। সমুদ্রের গর্ভে জমা হওয়ার পরে একটা সেডিমেন্টারি রক তৈরি হচ্ছে। সেই সেডিমেন্টারি রক কোনো যখন প্লেট আমি প্লেট টেকটনিক থিওরি পড়াবো, পাঁচ সঞ্চালন যে তত্ত্ব, পাঁচ সংস্থান যে তত্ত্ব, ওটা পড়াবো আমরা প্লেট টেকটনিক থিওরিতে। এই ধরনের যে সেডিমেন্টারি রক এখানে হয়েছে, অর্থাৎ যে পার্লিক শিলা এখানে পরিণত হচ্ছে, এই পার্লিক শিলা কোনো ক্রমে নিচে যখন ধসে যাচ্ছে, তখন নিচে আমি বলেছি 100 থেকে বা 150 থেকে 200 মধ্যে গেলেই সেখানে গরম হয়ে কি হয়, ম্যাগমায় পরিণত হচ্ছে। তাহলে এই নিচে ধসে যাচ্ছে, এখানে ম্যাগমা পরিণত হচ্ছে। আবার এই ম্যাগমা ফাটল দিয়ে বেরিয়ে বা ভলকানিক পাইপ দিয়ে বেরিয়ে ভলকানিক ইরাপশন, ভলকানিক ইরাপশনের ফলে এখানে কি জমা হচ্ছে না, রক বাইরে বেরিয়ে আসছে, ঠান্ডা হয়ে রক তৈরি হচ্ছে এবং পর্বতের সঞ্চয় করে, অর্থাৎ সঞ্চয়জাত পর্বত, মানে এটাকে সঞ্চয় করছে এবং পর্বতটাকে উঁচু করছে। বুঝা গেল? কিংবা এই যে সেডিমেন্ট যাচ্ছে, এখানে যাওয়ার ফলে সেডিমেন্টের দুটো ল্যান্ডমাসের, অর্থাৎ দুটো ভূখণ্ডের মাঝখানে যখন সেডিমেন্ট থাকে, আমরা জানি দুদিক থেকে চাপের ফলে সেডিমেন্ট ভাঁজ তৈরি হয়, এবং ভাঁজ তৈরি হয় কি পর্বত তৈরি হতে পারে, ভঙ্গিল পর্বত, যেটা আমাদের হিমালয়। তাই হিমালয় সর্বদাই বৃদ্ধি হচ্ছে, এখনো বৃদ্ধি হচ্ছে। হিমালয়ে কি বলা হয়, এখনো 8850 মিটার বলা হয়ে থাকে, আর 48 লেখা হয় না। তো তাহলে কি আগের থেকে ডাটা 2 মিটার বেড়েছে, তাহলে কি হিমালয় সর্বদা বাড়ছে। তার মানে বলতে চাইছি এইভাবে দেখুন একটা সমতা বজায় আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ফের এখানে আবার যাচ্ছে ম্যাগমার মাধ্যমে, আবার ম্যাগমা দেখুন পাইপের মাধ্যমে ভলকানিক ইরাপশন হচ্ছে। তাহলে এই যে গ্লোবাল আইসোস্ট্যাটিক একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, অর্থাৎ পুরো ভূপৃষ্ঠে সবকিছুর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তা আমরা বলতে পারি এইটা যদি ভূপৃষ্ঠ হয়, এটা যদি পর্বত হয়, বা এটা যদি ধরুন এখানে দেখুন আবার শিলা এখানে ম্যাগমায় পরিণত হচ্ছে, এই ম্যাগমা আবার বেরিয়ে আসছে, জমা হচ্ছে পর্বত, সঞ্চয়জাত পর্বত, সেখান থেকে ক্ষয়ে ক্ষয়ে নদীর দ্বারা পাললিক শিলা তৈরি করছে। তাহলে এই যে সমতা, এর একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। দেখুন তাহলে এই যে অংশটা ক্ষয়ে চলে গেল, এটা আবার পাললিক শিলা পরিণত হয়ে গেল, সেটা আবার নিচে যে গোলে ম্যাগমা হয়ে গেল। আবার এই ম্যাগমা বাইরে বেরিয়ে লাভা রূপে বেরিয়ে ঠান্ডা হয়ে সঞ্চয়জাত পর্বত সৃষ্টি করলো। তাহলে কি এটা একটা দেখুন ব্যালেন্স চক্রের মধ্যে আছে। তার মানে এইভাবেই গ্লোবাল আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে পুরো বিশ্বে। আপনারা এই ভাষাটা লিখতে পারবেন, এই ডায়াগ্রামটা দেওয়ার চেষ্টা করবেন এইভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
বোঝা গেল? এইভাবেই গ্লোবাল আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ পুরো বিশ্বতে সমস্থিতিজনক যে সমতা সেটা বজায় থাকে। এইটি ছিল আপনাদের আজকের যে চ্যাপ্টার পৃথিবীর গতিশীল ভূপৃষ্ঠের সমস্থিতির অংশ। বাকি অংশ আমরা নেক্সট ভিডিওয়ে দেব। এটি ভিডিওটিকে মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন, এবং এর সংলগ্ন যে নোটস সেটা কিন্তু আমরা অফিস থেকে আপনারা পেয়ে যাবেন। দুটি কোশ্চেন দিয়ে এখান থেকে, এখানে এই কোশ্চেনটা আছে, সমস্থিতি কাকে বলে? সর্বপ্রথম সমস্থিতি কথাটি কে দেন? প্র্যাট এবং এইরির মতবাদের পার্থক্য লেখো। এই তিনটি কোশ্চেন আপনাদের দিলাম। এই তিনটির কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, সর্বদাই এই কোশ্চেন এসে থাকে, এবং এখান থেকে তো একটা কোশ্চেন অবশ্যই আসবে। বলতে পারে প্র্যাটের থিওরি লিখুন, অথবা বলতে পারে এরির থিওরি লিখুন। যে কোনো একটা থিওরি লেখার চেষ্টা করবেন, যেটা দুটোই কিন্তু ভালো করে মন দিয়ে পড়বেন, একটা তো অবশ্যই পাবেন। তাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা মন দিয়ে পড়ুন, সুস্থ থাকুন।